রাজশাহী বোর্ড 2024 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন ইজি ম্যাথ বই থেকে সমাধান করব। আমাদের ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে, যে কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন, যেটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করি সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ। রাজশাহী বোর্ড 2024 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে। যেমন এখানে বলা হয়েছে a = x belongs to n such that x square greater than 8 এবং x cube less than 200। অর্থাৎ এই a সেটের মধ্যে এমন এমন সংখ্যাগুলো বসবে যারা স্বাভাবিক সংখ্যা, এবং ওই স্বাভাবিক সংখ্যাকে বর্গ করলে যেই বর্গফল আসবে, বর্গ করলে যে ফলাফলটা আসবে সেটা 8-এর বড়, এবং ওই সংখ্যাটাকে ঘন করলে 200-র ছোট। দেখেন তিনটা শর্ত এখানে আছে। তিনটা শর্ত যারা মানবে তারা এই এ সেটের উপাদানের এ সেটের অন্তর্ভুক্ত হইতে পারবে। স্বাভাবিক সংখ্যা হইতে হবে, এবং ওই স্বাভাবিক সংখ্যাটাকে বর্গ করব, বর্গ যদি 8-এর বড় হয় তাহলে আমি স্বাভাবিক সংখ্যাটা নিতে পারবো। এখনই শেষ না, আরও একটা শর্ত আছে, ওই স্বাভাবিক সংখ্যাটাকে ঘন করতে হবে, ঘন করলে 200-র ছোট হইতে হবে। সবগুলো শর্ত মানলে কেবলমাত্র তারাই এটার অন্তর্ভুক্ত হইতে পারবে। এমন স্বাভাবিক সংখ্যা নিলাম যাকে বর্গ করলাম 8-এর বড় হইল, কিন্তু ঘন করলাম 200-র ছোট হয় নাই, নেওয়া যাবে না। এমন স্বাভাবিক সংখ্যা নিলাম যেটাকে আমরা বর্গ করলাম 8-এর বড় হয় নাই, ঘন করলাম 200-র ছোট হইছে, না, হবে না। সব শর্ত মানতে হবে। এরপরে বি নামের আরেকটা সেট, এখানে বলা হয়েছে x belongs to n, x জোড় সংখ্যা এবং x এর মান 6-এর সমান বা ছোট। এখানেও তিনটা শর্ত দেওয়া। এক্সকে অবশ্যই স্বাভাবিক সংখ্যা হইতে হবে, এক্সকে জোড় সংখ্যা হইতে হবে, এক্স এর মান 6-এর সমান বা ছোট হইতে হবে। এরপরে সি = √7। তো এখানের মধ্যে এই তথ্যগুলো আমরা দেখলাম। তো আমাদেরকে এখন আমরা ক নাম্বার প্রশ্নটা সমাধান করব। আমরা ধারাবাহিকভাবে সবগুলো প্রশ্নেরই সমাধান করব। তো সবার প্রথমে ক নাম্বার প্রশ্নের সমাধান করব। এখানে বলা হয়েছে 35 এবং 45, 35 এবং 45-এর সকল গুণনীয়কের ছেদ সেট নির্ণয় করো। 35-এর যত গুণনীয়ক আছে, 45-এর যত গুণনীয়ক আছে, তাদের ছেদ সেট নির্ণয় করতে হবে। অর্থাৎ আমরা এখানে একটা কথা বলতে পারি, 35-এর গুণনীয়কের সেট, 45-এর গুণনীয়কের সেট, এই যে দুইটা সেট বের হবে, এই দুই সেটের ছেদ সেট বের করব। ছেদ, এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি ইন্টারসেকশন, অর্থাৎ কমন যেটাকে আমরা বলি, দুইটা সেটের মধ্যে যেই উপাদানগুলো কমন থাকে, ইন্টারসেকশন সেট, ওটাকে বাংলায় বলা হয় কমন সেট। তাহলে ছেদ সেট, ছেদ সেট। তো 35-এর গুণনীয়কগুলোর একটা সেট বের হবে, 45-এর গুণনীয়কগুলোর একটা সেট বের হবে। এই দুইটা সেটের মধ্যে কমন উপাদান যাদেরকে পাবো তাদেরকে আর কি এখানে জানাইতে বলছে। তাহলে চলেন আমরা এখন ক নাম্বার প্রশ্নটা সমাধান করি। তো এটার সমাধান করার জন্য আমরা 35-এর গুণনীয়ক সমূহের সেটকে আমরা এ বললাম। এটা কিন্তু ওই এ না, অনুগ্রহ করে কিন্তু কেউ ভুল বুঝবেন না। এই এ বলতে কিন্তু উদ্দীপকের এই এ কে বোঝানো হচ্ছে না। এখানে তো প্রথমেই লেখা হয়েছে ধরি, হ্যাঁ, অর্থাৎ নিজেরা এমনি একটু ধরে নিচ্ছে যে ধরি। এখানে অন্য কোনো অক্ষরও ধরতে পারতো, অন্য কোনো অক্ষর ধরলে উদ্দীপকের সাথে আর মিলতো না। অন্য কোনো অক্ষর আপনি চাইলে এখানে পি ধরতে পারেন, সমস্যা তো নেই, কোনো সমস্যা নেই। তো ধরি 35-এর সকল গুণনীয়ক সমূহের সেট এ। এখানে 35 সমান, এবার 35-এর যে গুণনীয়কগুলো আমরা তাদেরকে লিখলাম, 35 একে 35, 5 7 35, তাহলে 1 5 7 35, এরা হচ্ছে 35-এর গুণনীয়ক। তাহলে এদেরকে দিয়ে আমরা একটা সেট তৈরি করলাম, a = 1 5 7 35, a = 1 5 7 35, এটা হচ্ছে আর কি 35-এর গুণনীয়ক, তাদের সেট। এবার ধরি 45-এর সকল গুণনীয়ক সমূহের সেট বি। তাহলে বি এর মধ্যে কারা ঢুকবে? 35 একে 45, 3 15 45, 5 9 45, তাহলে 1 3 5 9 15 45, এরা বি সেটের অন্তর্ভুক্ত হবে। তাহলে আমরা দুইটা সেট পেয়ে গেলাম, এ সেট বি সেট, দুইটা সেট আমরা পেয়ে গেলাম। এখন আমাদেরকে বলছে এই দুইটা সেটের ছেদ সেট নির্ণয় করো, ইন্টারসেকশন নির্ণয় করো। তাহলে সেই ক্ষেত্রে এ সেট ইন্টারসেকশন বি সেট। তাহলে কমন পাবো আমরা কাদেরকে? এদের মধ্যে আমরা কমন পাবো 1 আর 5-কে। কাদেরকে কমন পাবো? 1 এবং 5-কে কমন পেয়েছে, আর কোনো উপাদান এখানে আমাদের কমন নাই। তাহলে এ ইন্টারসেকশন বি, দেখেন এ সেট আর বি সেটের ইন্টারসেকশন, এটা কি বাংলায় ছেদ সেট বলা হয়। তাহলে রেজাল্ট 1 5। এবার আমরা পরবর্তী প্রশ্নে তাকাই। খ নাম্বার প্রশ্নে আমাদেরকে কি বলছে? খ নাম্বার প্রশ্নে বলছে দেখাও যে এ ইউনিয়ন বি = এ বাদ বি
ইউনিয়ন বি বাদ এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ। আমাদেরকে উদ্দীপক থেকে এ এর মান বি এর মান বের করে নিতে হবে। এরপর আমরা এই বাম পক্ষ ডান পক্ষকে সমান দেখানোর জন্য যা যা করা দরকার আমরা তা করব। কিভাবে করে করব? আমরা বাম পক্ষের রেজাল্ট বের করব, রেখে দিব। এবার ডান পক্ষে আসি। প্রথমেই অঙ্কের প্রথমেই এ বাদ বি আগে থেকেই নির্ণয় করে রাখবো। এ বাদ বি মানে এ থেকে বিকে বাদ, তাহলে যা যা থাকে এ থেকে বিকে বাদ দেওয়ার পরে যা যা থাকে সেটা হচ্ছে এ বাদ বি, সেটা আমরা আগেই বের করে নিব। বি বাদ এ আগেই নির্ণয় করে নিব, এ ইন্টারসেকশন বি আগেই নির্ণয় করে নিব। এবার সেই মানগুলোকে এনে এখানের মধ্যে এখানের মধ্যে এখানের মধ্যে বসাবো, ইউনিয়ন করব, দেখব পুরাটার রেজাল্ট কত আসে। তাহলে বাম পক্ষের রেজাল্ট কিছুক্ষণ আগে বের করে রাখছিলাম, আর ডান পক্ষের রেজাল্ট এখন বের করলাম, দেখব দুইটা সমান হয় কিনা, এবং হবে। যেহেতু তারা বলছে দেখাও, তার মানে হবে। কারণ প্রশ্নটা যখন বলে দেখাও যে এটা সমান এটা, প্রমাণ করো যে এটা সমান এটা, তখন সেটা সত্য হয়ই হয়। আচ্ছা ঠিক আছে, আমরা দেখাবো বাম পক্ষ ডান পক্ষ পরস্পর সমান। তো চলেন আমরা এখন খ নাম্বার প্রশ্নটা সমাধান করি। প্রথমেই আমাদেরকে এ সেট বি সেট আগে তাদেরকে নির্ণয় করতে হবে। এ সেট বি সেট আগে তাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা এ সেটটা লিখলাম, তাকে বাংলায় লিখলাম যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 8 অপেক্ষা বৃহত্তর এবং ঘন 200 অপেক্ষা ক্ষুদ্রতর তাদের সেট হবে এ। তো স্বাভাবিক সংখ্যার সেট বলতে তো 1 2 3 4 5কে আর ডট 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 আরও অসংখ্য অগণিত সংখ্যাকে আমরা বুঝি। তো আমরা এখন চেক করব কারা কারা এই সকল শর্ত মানবে। এক্সের মান যদি 1 হয়, একটা স্বাভাবিক সংখ্যা নিলাম 1, তাহলে এক্সকে বর্গ করব, তাহলে 1 হয়, এটা 8-এর বড় না, ঘন করলাম 1 হয়, 200-র ছোট, কিন্তু এটাকে নেওয়া যাবে না, কারণ এটা একটা শর্ত মানছে, আরেকটা শর্ত তো মানে নাই। এই যে এই শর্ত তো মানে নাই, এটা হবে না। এক্সের মান 2 নিলাম, বর্গ করলে 4 হয়, 8-এর বড় না, ঘন করলে 200-র ছোট হয়। এক্সের মান 3 নিলাম, বর্গ করলে 8-এর বড় হয়, ঘন করলে 27 হয়, 200-র ছোট, সব শর্ত মানছে। এক্সের মান 4 নিলাম, বর্গ করলে 16 হয়, 8-এর বড়, ঘন করলে 64 হয়, 200-র ছোট, সব শর্ত মানছে। এক্সের মান 5 নিলাম, বর্গ করলে 25 হয়, 8-এর বড়, ঘন করলে 125 হয়, 200-র ছোট, সব শর্ত মানছে। আমরা এক্সের মান 6 নিলাম, বর্গ করলে 36 হয়, 8-এর বড়, ঘন করলে 216 হয়, 200-র ছোট না। এই যে এই মুহূর্তে একটা শর্ত কিন্তু ব্রেক করছে। আমি যখন এক্সের মান হিসেবে 6 নিলাম, তাকে ঘন করলে 216 হয়, আর 216 200-র ছোট না। যেহেতু এই মুহূর্তে শর্ত ব্রেক করে ফেলছে, 200-র ছোট হয় নাই, 200-র বড় হয়ে গেছে, তো আমি তো এরপরে এক্সের মান আরও বড় নিব, এক্সের মান 7 নিব, ঘন করলে 200-র চেয়ে বড় হবে। এক্সের মান 8 নিব, ঘন করলে 200 চেয়ে বড় হবে। তাহলে আমরা এরপরে আর যত সংখ্যাই নেই না কেন 200-কে ক্রস করবে ঘন করলে, এই জন্য আমরা আর কোনো সংখ্যা নিব না। তাহলে আমরা দেখলাম যে আমাদের এখানে সকল শর্ত মানছে 3 4 5। তাহলে আমরা বলবো এ সেটের অন্তর্ভুক্ত, এ সেটের অন্তর্ভুক্ত হলো 3 4 5। এবার বি সেটের শর্তটা লিখলাম, বাংলায় লিখে দিলাম যে সকল স্বাভাবিক জোড় সংখ্যা 6 অপেক্ষা ছোট অথবা 6-এর সমান তাদের সেট। তাহলে এটা এই শর্তটা কারা কারা মানে 2 4 6, কারণ 2 4 6 এরা স্বাভাবিক সংখ্যা, এরা জোড় সংখ্যা, এবং এরা 6-এর সমান বা ছোট, সকল শর্ত মানছে। তাহলে বি সেটও আমরা পেয়ে গেলাম। এবার তাহলে এ সেট বি সেট পেয়ে গেছি। তো এখন আমাদের ওই যে বাম পক্ষ ডান পক্ষকে সমান করার জন্য যেই কাজগুলো আগে থেকে করে নেওয়া দরকার, আগে থেকে করে নেওয়া দরকার, যেমন আমাদের প্রশ্নের ডান পক্ষতে আছে এ বাদ বি আগেই বের করে নেওয়া দরকার, বি বাদ এ আগেই বের করে নেওয়া দরকার, এ ইন্টারসেকশন বি আগেই বের করে নেওয়া দরকার। তো সেই হিসেবে আমরা এ বাদ বি লিখলাম, এ বাদ বি। তো এই যে বাদ চিহ্নটার পরে যেটা থাকে, এই বাদ মানে মূলত বিয়োগ, এ বাদ বি মানে হচ্ছে এ মাইনাস বি, অর্থাৎ এই বি পুরোপুরিভাবে বাদ পড়ে যাবে, এই বি পুরোপুরিভাবে বাদ পড়ে যাবে। তো এই বাদ চিহ্নের পরে যারা থাকে তারা টোটালি বাদ, এবং তাদের সাথে যারা যারা এখানের মিলবে তারাও বাদ। তাহলে দেখেন 2 4 6, এই যে 4 মিলছে এখানে, তাহলে 4 বাদ। তাহলে এই প্রথম সেটের কারা কারা রয়ে গেল 3 আর 5, তারাই হবে উত্তর। এই সেটের যদি কেউ থাকতো তারা কিন্তু হবে না, এটার পুরোপুরি বাদ। তাহলে 3 আর 5 হচ্ছে উত্তর। এরপরে আমরা যদি আরেকটাতে যাই, বি বাদ এ, এবার আমরা বিকে আগে লিখলাম, বাদ একে লিখলাম। তাহলে এই বাদ চিহ্নের পরে যেহেতু এটা আছে, এটা পুরোপুরি বাদ, মিলছে কে 4, এটাও বাদ।
তাহলে 2 আর 6 হচ্ছে এটার উত্তর। এ ইন্টারসেকশন বি, এই লিখলাম ইন্টারসেকশন বি, ইন্টারসেকশন মানে কমন, তাহলে আমরা কমনের হিসাবে দেখলাম 4 হচ্ছে কমন। তাহলে সবাইকে আমরা আগে থেকে রেডি করে রাখলাম। এখন বাম পক্ষ এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি, ইউনিয়ন মানে কি কেউ বাদ যাবে না, সবাইকে নিব, কমন আনকমন সবাইকে নিব, এ ইউনিয়ন বি। আমরা দেখলাম 2 3 4 5 6। এবার ডান পক্ষ এটা ইউনিয়ন এটা ইউনিয়ন এটা, এটার রেজাল্ট এটার রেজাল্ট এটার রেজাল্ট, ইউনিয়ন মানে কি কেউ বাদ যাবে না, তাহলে 2 3 4 5 6 সবাইকে লিখে দিলাম। তাহলে বাম পক্ষের যেই রেজাল্ট আসলো ডান পক্ষের একই রেজাল্ট এসেছে, বাম পক্ষ ডান পক্ষের একই রেজাল্ট এসেছে, তাহলে সমান সমান। তাহলে আমরা বলতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ। আমাদেরকে যে তারা বলছিল দেখাও, আমরা লিখে দিলাম দেখানো হলো। এখন আমরা যাব আমাদের গ নাম্বার প্রশ্নের সমাধানে। গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে প্রমাণ করো যে সি এর উপাদানটি একটি অমূলদ সংখ্যা। ওই যে উদ্দীপকে সি তার যে একটা উপাদান দেওয়া আছে √7, বললো এই যে √7 এটা একটা অমূলদ সংখ্যা, এটা তোমরা প্রমাণ করে দেখাও। তাহলে চলেন এই যে সি এর যে উপাদান √7 এটা যে অমূলদ সংখ্যা সেটা আমরা প্রমাণ করে দিব। সবার প্রথমে কথা আসে যে অমূলদ সংখ্যা কারা। তো দেখেন আমরা এখন কথা বলি, সেটি হচ্ছে বাস্তব সংখ্যাকে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি। বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত কারা, বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত কারা। দেখেন বাস্তব সংখ্যা এর মধ্যে দুই রকমের সংখ্যা ঢুকবে, সেটা হচ্ছে মূলদ সংখ্যা ঢুকবে এবং অমূলদ সংখ্যা ঢুকবে। তাহলে বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত কারা কারা, মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা। আচ্ছা এবার মূলদ সংখ্যা কারা, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তারা হচ্ছে মূলদ সংখ্যা। যেমন দেখেন পি বাই কিউ মানে কি, পি একটা সংখ্যা কিউ একটা সংখ্যা, দুইটা আলাদা আলাদা সংখ্যাকে ভাগ করার দ্বারা আমি একটা সংখ্যাকে প্রকাশ করব। যেমন আমি লিখলাম 4, এই 4 কিন্তু আমি বলতে পারি 8/2। দেখেন তাহলে এই 4 হচ্ছে একটা মূলদ সংখ্যা, এই 4 কি একটা মূলদ সংখ্যা। কেন? কারণ আমি এই 4কে পি বাই কিউ, এই যে লব বাই হর 8/2, তাহলে রেজাল্ট কিন্তু 4 হয়, তাহলে পি বাই কিউ আকারে প্রকাশ করা গিয়েছে, তাহলে এই 4 হচ্ছে মূলদ সংখ্যা। তারপরে দেখেন আমরা এখান থেকে বলতে পারি যে সেটি হচ্ছে গিয়ে আমরা কি বলবো 1.25। আচ্ছা আমরা কিন্তু 125কে 100 দিয়ে যদি ভাগ দিই তাহলে কিন্তু 1.25 হয়, 1.25 হয়। তাহলে এই 1.25 এটা হচ্ছে মূলদ সংখ্যা। তো যেই সকল সংখ্যাকে, আমি তো মাত্র দুইটা উদাহরণ দিলাম, অনেক অনেক অজস্র অগণিত, তো যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তারা হচ্ছে মূলদ সংখ্যা। আর যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না, দশমিকের পরে এটার মানের ঠিক ঠিকানা নাই, চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে, কোনো মিল নাই, থামাথামি নাই, মিলবে না, ঠিক আছে, তো পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না, তারা হচ্ছে অমূলদ সংখ্যা। তারা কি সংখ্যা? অমূলদ সংখ্যা। তো এখন আমাদেরকে তারা বলল যে √7 একটা অমূলদ সংখ্যা, এটা তোমরা প্রমাণ করে দেখাও। তাহলে তারা যেহেতু বলছে যে √7 অমূলদ সংখ্যা, তার মানে এটা সত্য, এটা মিথ্যা হবে না, এটা সত্য, কিন্তু আমাদেরকে এটা প্রমাণ করে দেখাইতে হবে। তাদের এই কথাটাকে আমরা একদম সকল প্রকার যুক্তি দিয়ে আমরা প্রমাণ করে দেখাবো। তো এখন দেখেন যুক্তি দিতে গিয়ে কি আমি প্রথমেই বলে দিব √7 একটা অমূলদ সংখ্যা, প্রশ্নে বলা আছে, তাই তো না। তো আমাদেরকে এখানে প্রমাণ তুলে ধরতে হবে, যুক্তি তুলে ধরতে হবে। এই জন্য আমরা যেই কথাটা বলবো যে √7 হলো মূলদ সংখ্যা, আমরা বলবো মনে করি √7 হলো একটা মূলদ সংখ্যা। √7কে মূলদ সংখ্যা ধরে আমরা অঙ্কটা শুরু করব, √7কে মূলদ সংখ্যা ধরেই আমরা অঙ্কটা শুরু করব, অঙ্কটা করতে থাকবো। √7 মূলদ সংখ্যা, এটার পক্ষে আমরা যুক্তি দিতে থাকবো, যুক্তি দিতে থাকবো, যুক্তি দিতে থাকবো। এক পর্যায়ে গিয়ে দেখা যাবে আমাদের যুক্তিতে আমরাই পেঁচে পড়ে গেছি, √7 আসলে মূলদ সংখ্যা না। কারণ আমরা যে যুক্তি তুলে ধরতেছিলাম যে এটা মূলদ, এই যে দেখেন তার পক্ষে এটা প্রমাণ, তার পক্ষে এটা প্রমাণ, তার পক্ষে এটা প্রমাণ, এক পর্যায়ে গিয়ে দেখা যাবে যে না, হবে না, এটা মূলদ না। তো যখন দেখা যাবে যে এটা মূলদ না, তো এটা অমূলদ, এটা অমূলদ। ঠিক আছে, তাহলে আমরা এখানে বলবো দেওয়া আছে c = √7, তো c
এর মান হচ্ছে √7, তো প্রমাণ করতে হবে যে √7 একটি অমূলদ সংখ্যা, ধরি √7 একটি মূলদ সংখ্যা। তো যেহেতু √7কে মূলদ সংখ্যা ধরছি, আমরা একটু আগেই বলে আসছি যে মূলদ সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, তাহলে আমরা বলতেই পারি √7 = p/q, কারণ √7কে p/q আকারে প্রকাশ করা যাবে, কারণ এটা মূলদ, আমরা বলছি, তাহলে √7 = p/q। তো এই যে p এটা একটা সংখ্যা, q এটা একটা সংখ্যা, এবং এটা কেমন সংখ্যা? p এবং q দুইটাকেই আমরা স্বাভাবিক সংখ্যা হিসেবে ধরব, এবং দুইটাই সহমৌলিক সংখ্যা হিসেবে থাকবে, পরস্পর সহমৌলিক। এই জায়গাটার মধ্যে একটা প্রশ্ন আসতে পারে, স্যার সহমৌলিক সংখ্যা কেন হতে হবে? সহমৌলিক সংখ্যা হবে এই কারণে যে যখন দুইটা সংখ্যা লব এবং হর, এই দুইটা সংখ্যা যখন সহমৌলিক সংখ্যা হবে, তখন এদেরকে আমরা আর কাটাকাটি করতে পারবো না। সহমৌলিক সংখ্যা কাদেরকে বলে? যে সকল দুইটা বা তার অধিক সংখ্যা, যে সকল সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধুমাত্র এক হয়, দুই বা ততোধিক সংখ্যা, দুইটি অথবা তার চাইতেও বেশি সংখ্যার সাধারণ গুণনীয়ক যদি কেবলমাত্র এক হয়, তাহলে ওই সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক সংখ্যা। যেমন 2 আর 3, এরা কিন্তু পরস্পর সহমৌলিক, কারণ এদের যে গুণনীয়ক, তাদের মধ্যে শুধু একের মিল পাবেন, আর কিছুতে মিল পাবেন না। তারপরে আপনি বলতে পারেন যে 3, 4, এই 3 আর 4 এরা পরস্পর সহমৌলিক, কারণ 3-এর গুণনীয়ক আর 4-এর গুণনীয়ক শুধু একের মধ্যে মিল পাবেন, আর মিল পাবেন না। আপনি চাইলে বলতে পারেন 4, 7 এরা হচ্ছে পরস্পর সহমৌলিক। আপনি বলতে পারেন 6, তারপর হচ্ছে গিয়ে 13, এদের মধ্যে এরা হচ্ছে পরস্পর সহমৌলিক সংখ্যা। তো আমরা এখানে p এবং q পরস্পর সহমৌলিক সংখ্যা নিব, যদিও আমি এখানে p এবং q এর মান নির্দিষ্ট করে কাউকে ধরতেছি না, কারণ এখানে আমরা যুক্তিতর্ক উপস্থাপন করব, চলকের মাধ্যমে কথাবার্তা বলবো। এখানে একেবারে নির্দিষ্ট করে সংখ্যা ধরে করাটা সমীচীন হবে না, আমাদেরকে চলকের মাধ্যমে যুক্তিতর্ক উপস্থাপন করতে হবে। তাহলে আমরা এই যে p এবং q, এই দুইটা সংখ্যা যেন অবশ্যই স্বাভাবিক সংখ্যা হয়, অবশ্যই সহমৌলিক সংখ্যা হয়, আমরা সেই দিকটাতে খেয়াল রাখবো। আমরা তো ধরবো না, আমরা এটা শুধু যুক্তি দেখাচ্ছি যে √7 মূলদ সংখ্যা, তাহলে √7কে p/q আকারে প্রকাশ করা যাবে, এবং p এবং q অবশ্যই তারা স্বাভাবিক সংখ্যা এবং পরস্পর সহমৌলিক সংখ্যা হবে। q এর মান 1 এর চাইতে বড় হবে। তো এখন দেখেন, উভয় পক্ষকে বর্গ করলাম, √7কে বর্গ করলে 7 হয়, আর এই সাইডে বর্গ করলে p²/q² হয়। উভয় পক্ষকে আমরা q দ্বারা গুণ করলাম। মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, কেন q দ্বারা গুণ করলেন? তার কারণ হলো, দেখেন এই লাইনটার দিকে তাকান, 7 = p²/q², 7 = p²/q²। এখানের মধ্যে যেই বিষয়টা, এই যে 7 এটা একটা নির্দিষ্ট সংখ্যা হয়ে গেছে, এটা নির্দিষ্ট সংখ্যা। তো আমরা একটু আগেই বললাম যে নির্দিষ্ট সংখ্যার মাধ্যমে আমরা প্রকাশ করব না, আমরা চলকের মাধ্যমে সম্পূর্ণ বিষয়টাকে উপস্থাপন করব। তাহলে আমরা 7 না রেখে এটাকে চলকের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। এই জন্য উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করলাম। কি দ্বারা গুণ করলাম? কিউ দ্বারা গুণ করলাম উভয় পক্ষকে। তাহলে উভয়কে যখন কিউ দ্বারা গুণ করলাম, কিউ দ্বারা গুণ, তাহলে q² আর q কাটাকাটি গিয়ে একটা কিউ থাকবে। তাহলে 7q = p²/q, 7q = p²/q। দেখেন, এই যে শুরু থেকে √7 মূলদ সংখ্যা, এটার পক্ষে যুক্তি তুলে ধরতেছি। এখন আমরা আমাদের যুক্তির প্যাচেই পড়ে গেছি। 7q = p²/q। আচ্ছা, 7 একটা পূর্ণ সংখ্যা, q এটা একটা স্বাভাবিক সংখ্যা, তাই না? আমরা উপরে বলে আসছিলাম q একটা স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যা তো পূর্ণ সংখ্যারই অন্তর্ভুক্ত, স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যারই অন্তর্ভুক্ত। তাহলে এটাও পূর্ণ সংখ্যা, এটাও পূর্ণ সংখ্যা, মাঝখানে গুণ চিহ্ন। তাহলে দুইটা পূর্ণ সংখ্যা যদি গুণ দেন, রেজাল্ট কি কখনো ভগ্নাংশ হবে? দুইটি পূর্ণ সংখ্যাকে যদি আমরা গুণ করি, রেজাল্ট কখনো ভগ্নাংশতে হবে নাকি পূর্ণ সংখ্যাই হবে? দুইটি পূর্ণ সংখ্যার গুণফল সবসময় পূর্ণ সংখ্যাই হয়। তাহলে এই 7q এটা পূর্ণ সংখ্যা। এটা কি সংখ্যা? এটা পূর্ণ সংখ্যা। কিন্তু এই পাশে আসেন, p²/q। আচ্ছা, p আর q, এই যে উপরে বলে আসছিলাম যে তারা পরস্পর সহমৌলিক। আচ্ছা, পরস্পর সহমৌলিক হইলে তাদেরকে আমরা কাটাকাটি করতে পারবো না, একমাত্র রাস্তা তাদেরকে আমরা ভাগ করতে পারবো। আর ভাগ যখন করব, লবের মধ্যে একটা স্বাভাবিক সংখ্যা, হরের মধ্যে একটা স্বাভাবিক সংখ্যা, ভাগ করলে রেজাল্ট অবশ্যই ভগ্নাংশতে আসবে। আপনি লবের মধ্যে রাখলেন 3, হরের মধ্যে রাখলেন 2। দেখেন 3 এবং 2 দুইটাই স্বাভাবিক সংখ্যা। p/q, p হিসেবে 3, q হিসেবে 2 বসাইলাম। আমি এমনি বোঝানোর জন্য বলতেছি, p/q। তো 3 হচ্ছে p, 2 হচ্ছে q। ওকে, ফাইন, ঠিক আছে। তো দুইটাই স্বাভাবিক সংখ্যা,
এবং দুইটাই সহমৌলিক সংখ্যা, এখানে আর কাটাকাটি করা যায় না। এখন আপনি যদি 3কে 2 দ্বারা ভাগ করেন, যেহেতু মাঝখানে ভাগ চিহ্ন, 3কে যদি 2 দ্বারা ভাগ করেন রেজাল্টটা ভগ্নাংশ হয়ে যাবে না? 3কে 2 দ্বারা ভাগ করলে 1.5, তার মানে কি দশমিকে হয়ে গেছে। দশমিক মানে কি ভগ্নাংশ। তারপর আপনি যদি বলেন যে আমি লবের মধ্যে 13 রাখলাম, হরের মধ্যে 6 রাখলাম, 13 আর 6 দুইটাই স্বাভাবিক সংখ্যা, দুইটাই পরস্পর সহমৌলিক সংখ্যা। 13কে যদি 6 দিয়ে ভাগ দেন রেজাল্ট দশমিকে চলে আসবে না? দশমিকে চলে আসবে। তার মানে এটা নিশ্চিত যে পি স্কোয়ার বাই কিউ, এই যে মাঝখানে ভাগ চিহ্নটা, আমি যদি পি স্কোয়ারকে কিউ দ্বারা ভাগ করি রেজাল্ট অবশ্যই ভগ্নাংশই হবে, অবশ্যই ভগ্নাংশ হবে। তাহলে আপনি দেখেন বাম দিকে 7q এটা পূর্ণ সংখ্যা, ডান দিকে পি স্কোয়ার বাই কিউ এটা ভগ্নাংশ সংখ্যা। আচ্ছা, পূর্ণ সংখ্যার ভগ্নাংশ সংখ্যা সমান হইল কেমনে? পূর্ণ সংখ্যার ভগ্নাংশ সংখ্যা সমান হয় কেমনে বোঝানোর জন্য বলি, একদিকে 7 লেখা আরেকদিকে 3.5 লেখা সমান হইল কেমনে? 7 আর 3.5 পরস্পর সমান, এটাকে হয় সমান, এই দুইটা কি সমান না? তাহলে এই পাশটা পূর্ণ সংখ্যা আর এই পাশটা ভগ্নাংশ সংখ্যা, তাহলে তারা সমান হইল কেমনে? সমান না, তাই না? এটা নিশ্চিতভাবে আমরা বলতে পারি যে না, এটা যেহেতু পূর্ণ সংখ্যা, এটা যেহেতু ভগ্নাংশ সংখ্যা, সমান তো হইতে পারে না। আমরা বললাম 7q পূর্ণ সংখ্যা কিন্তু পি স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা না। কারণটা কি? কারণ পি এবং কিউ দুইটাই স্বাভাবিক সংখ্যা, দুইটাই পরস্পর সহমৌলিক সংখ্যা, এই জন্য এটা পূর্ণ সংখ্যা আর কি, ভাগ করলে পূর্ণ সংখ্যা হবে না, অবশ্যই দশমিকে আসবে। তাহলে সেই ক্ষেত্রে 7q আর পি স্কোয়ার বাই কিউ এরা সমান না। আচ্ছা, এরা যদি সমান না হয় তাহলে ঠিক তার আগের লাইন এরা কেমনে সমান হয়? এরাও সমান না, কারণ এই লাইনটা তো আসছে আগের লাইন থেকে, এই লাইনটা আসছে কোথা থেকে? আগের লাইন থেকে। তাই এটা যদি সমান না হয় তাহলে অবশ্যই আগের লাইনের এরা সমান না। আচ্ছা, এই লাইন আসছে কোথা থেকে? এই লাইন থেকে। তাই এরা যদি সমান না হয় তাহলে অবশ্যই এরা সমান না। তাহলে √7কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, √7কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। তাহলে আমরা বলছি যে যেই সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না তারাই অমূলদ। তাহলে আমাদের তারা বলছিল √7 অমূলদ সংখ্যা প্রমাণ করো। তাহলে আমরা √7 মূলদ এটার পক্ষ নিয়ে কথা বলতে এক পর্যায়ে প্রমাণ হইয়া গেছে এটা মূলদ না, এটা অমূলদ। তাহলে আমরা এখান থেকে এই কথাটাই বললাম যে এরা সমান হতে পারে না। তাহলে 7q নট ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ। তাহলে √7কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। তাহলে √7 নট ইকুয়াল টু পি বাই কিউ। তাহলে √7 মূলদ সংখ্যা না, তাহলে কি? অমূলদ। তাহলে সি এর উপাদান √7 এটি একটি অমূলদ সংখ্যা। তাহলে আমাদের যে গ নাম্বার প্রশ্নে তারা বলেছিল যে প্রমাণ করো যে আমাদেরকে বলল প্রমাণ করো যে সি এর উপাদানটি একটি অমূলদ সংখ্যা, সেটা প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা ইজি ম্যাথ বই থেকে রাজশাহী বোর্ড 2024 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা খুব সহজভাবে সমাধান করলাম। অঙ্কের পাশে কিউআর কোড দেওয়া রয়েছে, যেটা আপনার জন্য অনেক বেশি উপকারী হবে। আশা করব আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।